হাই গুড মর্নিং মাই ফ্রেন্ডস, আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। তোমাদের এই চ্যানেলে অনেক অনেক স্বাগত। আমি সরস্বতী পুজোর দিন কী করেছিলাম সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করেছি। আর অবশ্যই ব্লগটি যদি ভালো লেগে থাকে তো অবশ্যই নিচে সাবস্ক্রাইব বাটন আছে, অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও এবং প্রচুর শেয়ার করো। তো অবশ্যই কিন্তু পুরো ব্লগটা দেখবে। আমি সরস্বতী পুজোর দিন চলে এসেছিলাম ভারত সেবাশ্রম সঙ্গে। এখানে খুব সুন্দর করে সরস্বতী পুজো অনুষ্ঠিত হয়। পাশেই গুরু মহারাজের প্রতিকৃতি আছে। মা সরস্বতী পুজোর সঙ্গে গুরু পুজো করেছি। অ্যাকচুয়ালি হচ্ছে গুরু পুজো ছাড়া কোনো পুজোই হচ্ছে অসম্পূর্ণ, তাই গুরু পুজো হচ্ছে মাস্ট। এবং এখানে দেখো স্বামীজি কেউ ছোটো বাচ্চাদেরকে হাতে খড়ি দিচ্ছে। এগুলো বেশ দেখতে খুব ভালো লাগে। আমরাও ছোটোবেলাতে এরকম হাতে খড়ি দিয়েছি। আমার যার কাছে হাতে খড়ি হয়েছিল তিনি একজন তৎকালীন যুগের সংস্কৃতি MA, তার কাছে আমার হাতে খড়ি হয়েছিল। কিসাম কাঞ্জিলাল ছিল, আমি ঠিক এই মুহূর্তে রিকল করতে পারছি না। তো যতটুকু আমার মনে আছে ততটুকুতে আমি বলছি, উনি তৎকালীন যুগের সংস্কৃতির ভীষণ ভালো পণ্ডিত ছিলেন একজন। এবং তৎকালীন যুগের সংস্কৃতিতে MA করা নট এ ম্যাটার অফ জোক। তো ওনার কাছে আমার হাতে খড়ি হয়েছিল। তো সবাই নাকি বলে যারা বেশ জ্ঞানী, যারা বেশ কি বলবো পড়াশোনায় খুব ভালো, তাদের কাছে হাতে খড়ি দিলে এবং সে যদি ব্রাহ্মণ হয় তো যার হাতে খড়ি হয় সে নাকি খুব ভালো পড়াশোনা হয়। আমি জানি না এটা একটা মিথ না সত্যি এটার কোনো তাৎপর্য রয়েছে, আমি বলতে পারবো। যদি তোমরা কেউ জেনে থাকো অবশ্যই নিচে কমেন্টস করে জানিও। আর এখানে দেখো মায়ের প্রতিমাটি অত্যন্ত সুন্দর করে সাজানো হয়েছে। মায়ের মুখটা অত্যন্ত সুন্দর, খুব মিষ্টি। আর আমি এখানে এসে দেখছি যে আরতি হচ্ছে, কারণ আমি পুরো পুজোটা দেখতে পারিনি, আস্তে লেট হয়ে গিয়েছিল। এখানে এসে আমি আরতিটা পেয়েছি, আরতিটা দেখলাম। আরতিটা দেখার পর আমি অঞ্জলি দিয়েছি, যজ্ঞও পাইনি। যজ্ঞটাও আমি আস্তে শেষ হয়ে গিয়েছে। অ্যাকচুয়ালি ব্যারাকপুর থেকে বালিগঞ্জটা অনেকটা দূর, তো সেই জন্য আমি আর যজ্ঞও দেখতে পাইনি, পুজোও দেখতে পাইনি। তো কপাল খুব সুপ্রসন্ন ছিল, গুরু মহারাজের আশীর্বাদ ছিল বলে আমি আরতিটা আর মায়ের যে পুষ্পাঞ্জলি সেইটুকু পর্যন্তই দিতে পেরেছি। তো এখানে সবাই আরতি দেখছে, আর আরতিটা খুব সুন্দর হয়, যেরকম ঠাকুরের ভগবানের আরতি হয়। আরতি করলে মানুষের যে ভগবানের সঙ্গে যে আত্মিক একটা রিলেশন সেটা বিল্ড আপ করে। এবং এখানে আমাদের সব ছোটো ভাইরা এই পুরো পুজোটা অ্যারেঞ্জমেন্ট করেছে। তো তোমরা সবাই অবশ্যই বলবে যে তোমাদের কাছে কার ভালো লেগেছে যে এত সুন্দর করে পুজোটা ওরা করেছে। এখানে ওরা সারা রাত জেগে ওরা পুজোর সমস্ত গোছগাছ করে। এখানে সমস্ত নাটক থেকে শুরু করে বিভিন্ন যে সাংস্কৃতিক অনুষ্ঠানগুলো হয় সমস্ত কিছু ওরা একা হাতেই করে, যে এটা ওদের একটা বিশাল মায়ের একটা আশীর্বাদ বলতে পারো। যার জন্য এখান থেকে অনেক ভালো স্টুডেন্ট বেরোয়, যারা অনেক বড় জায়গায় এখন জব করে। আর প্রিভিয়াস যারা বেরিয়ে গেছে তারাও বড় জায়গায় এনগেজ হয়ে রয়েছে। তো এখানে আমি এসে মায়ের আরতির একটু তাপ গ্রহণ করলাম। আর মার কাছে যা হয় প্রত্যেক বছরের ন্যায় আমরা প্রার্থনা করি, আমাদেরকে বিদ্যা দাও, বুদ্ধি দাও, জ্ঞান দাও। ঠিক আছে, আমরা তো এখনও পড়া এবং অপরাবিদ্যার মিডলে রয়েছি। তো আমরা ওই দুটোকে একসঙ্গে মিক্সড করে আমরা চলছি। ঠিক আছে, তো এই হচ্ছে মার কাছে বিশাল মন ভরে প্রার্থনা করলাম যে মা আমার যে সাবজেক্টে আমি দুর্বল সেই সাবজেক্টে আমাকে জ্ঞান প্রদান করো। বিশেষ করে আমি ম্যাথে খুব দুর্বল, তো ম্যাথ এবং ইংলিশ এই দুটোতে আমি ভীষণ দুর্বল। তো আমি মায়ের কাছে সেই জন্য এই দুটো সাবজেক্টের জন্য স্পেশাল করে মার কাছ থেকে আমি আশীর্বাদ চাইলাম। ঠিক আছে, যোগ করছি। ঠিক আছে, এইভাবে তো হয় না, মার কাছে বিবেক, বিদ্যা, বুদ্ধি সব কিছুই চাইতে হয়। হ্যাঁ, দেখো অ্যাকচুয়ালি একটা কথা না, আমরা ছোটোবেলায় জানতাম শ্রদ্ধাবান জ্ঞানাতুলভম। তো শ্রদ্ধা যে হয়, যে শ্রদ্ধা করতে শিখে সেই প্রকৃত জ্ঞানী হয়, যে সেই প্রকৃত জ্ঞান লাভ করতে পারে। তো যাই হোক, এখানে মাকে বিভিন্ন উপকরণ দিয়ে আরতি করা হচ্ছে। তো অবশ্যই তোমরা পুরো ব্লগটা দেখো, খুব ভালো লাগবে।
पिता या ब्रह्मचूर्ण शंकर प्रभृति सदा वंदिता सामु सरस्वती भगवती स्वामी वचको क्यों छूट ना फूल क्यों जोड़े बोलून জয়ধ্বনি হলো, জয়ধ্বনির পর উলুধ্বনি হলো এবং মায়ের এখন হচ্ছে ভোগ নিবেদন এবং তারপরে সর্বশেষ হচ্ছে মায়ের বিসর্জন। তো অবশ্যই তোমরা সঙ্গে থাকো, দেখতে থাকো মায়ের বিসর্জন এবং ভোগ নিবেদন। পূজা আরতি সমাপন হলো, মায়ের ভোগ নিবেদন হলো। আর এখন মায়ের আমি একটু ভিডিও শ্যুট করছি সঙ্গে গুরু মহারাজকে নিয়ে, এবং বাইরে কত সুন্দর করে সাজানো হয়েছে সেগুলোও তোমাদের সঙ্গে শেয়ার করছি। দেখো বাইরে ভীষণ সুন্দর সুন্দর গাঁদার ফুলের চেন দিয়ে সাজানো হয়েছে, আর এখানেও সুন্দর সুন্দর ফুলের পাপড়ি দিয়ে লেখা হয়েছে, লেখার
কী লিখেছে, বিদ্যা দাও যা ঘরে চাকরি যেন আসে ঘরে, এরকম একটা কিছু লিখেছে। হ্যাঁ, আর হচ্ছে এখানে সুন্দর সুন্দর কবিতা, মানে যে যার মতন করে লিখেছে, কেউ এঁকেছে। এখানে দেখো কি সুন্দর করে রঙ্গোলি করেছে। তো খুব সুন্দর, বিভিন্ন রং দিয়ে রঙ্গোলি করতে খুব ভালো লাগে। ভিউটা তোমাদের সঙ্গে আমি পরের দিকে শেয়ার করেছি। আর এখানে একজন মায়ের সঙ্গে দেখা হয়েছিল। মার সঙ্গে আগে আমার খুব ভালো দেখা হতো, রবিবার করে যখন আমি যোগ্য অনুষ্ঠানে যেতাম তখন প্রত্যেক দিন দেখা হতো। এখন তো আর চেয়ে ওঠা হয় না, পড়াশুনোর চাপ আছে। তো ইতিমধ্যে শুনলাম মায়ের নাকি ছেলে মারা গেছে। তো বলছিল যে যদি কিছু একটু সাহায্য করো। তো আমাদের পক্ষে তো দেখো কারোরই পক্ষে কেউ কাউকে সাহায্য করবে এটা মানে সম্ভব না। ভগবান কারোর না কারো মারফত সাহায্য করে, আমরা কেউ কিছু করি না, ঈশ্বর কারো না কারো মাধ্যম দিয়ে সে কাজটা করায়। তো আমার মনে হলো যে ওখানে দক্ষিণা দেওয়ার থেকে বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে এই মাকে সাহায্য করা। তো ওই জন্য আমার যতটুকু সামর্থ্য ছিল আমি সাহায্য করার চেষ্টা করেছি। তারপরে আমাদের ছাত্র সৌরভ কুমার দাসকে বলবো স্বামী দিগম্বরানন্দজিকে মহারাজকে বরণ করে নেওয়ার জন্য। এরপরে ছাত্র সুমন জানাকে বলবো স্বামী ব্রহ্মনাথানন্দজি মহারাজকে বরণ করে নেওয়ার জন্য। এরপরে ছাত্র অরণ্য ভূঁইয়াকে আবার ডাকবো স্বামী বিক্রমানন্দজি মহারাজকে বরণ করে নেওয়ার জন্য। ओम पूर्णमदः पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति 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 हरिः ओम। ओम नमः परमात्मने नमः। ओम कर्पूरगौरं करुणावतारं संसारसारं भुजगेन्द्रहारं सदा वसन्तं हृदयारवृन्ते भवं भवामि सहितं नमामि। बोलो श्री श्री गुरु महाराज जी की जय। বিগত কয়েক বর্ষ যাবৎ, অনেক বর্ষ যাবৎ আমাদের এই বাগদেবীর আরাধনায় এই প্রণব ছাত্রাবাসের ছাত্ররা নিজেদেরকে উদ্বুদ্ধ করেছে এবং বিদগ্ধ পণ্ডিত প্রমথ সন্ন্যাসীগণ এটার সূচনা করেছিলেন। তো আজকে আমাদের এই সন্ন্যাসীরা তাদের মাঝে থেকে আমরা এই অনুষ্ঠানটাকে উপভোগ করতে পেরে খুব নিজেকে গর্বিত মনে করছি আর সৌভাগ্যবান বলে মনে করছি। কারণ এই মঞ্চ ঐতিহাসিক মঞ্চ এবং এই বাগদেবীর আরাধনা সেই সংঘের পুরাকাল থেকে হয়ে আসছে। আজকে আমরা অতীব ছোট সংঘের, আমরা ছোট, সেই তুলনায় আমরা এখানে থাকতে পেরে নিজেদেরকে খুব গর্বিত এবং ধন্য বলে মনে করছি। আর প্রত্যেক ঋতুতেই প্রত্যেক কালেই মা কোনো না কোনো রূপ নিয়ে শক্তিময়ী রূপ ধরে আমাদের মধ্যে আবির্ভূত হয়ে থাকেন। তাই এই মা নিত্যা, এই মার কোনো ক্ষয় নেই, এই মার কোনো বিসর্জন নেই। আমাদের মধ্যে বিভিন্ন রূপে তিনি আমাদের মাঝে এসে থাকেন, তাই তিনি নিত্যা। আমরা যদি মনে করে থাকি যে মায়ের বিসর্জন হয়, আবাহন হয়, এটি একটি বাহ্যিক ধারণা মাত্র।
আসলে মায়ের কোনো বিসর্জন হয় না। এই মা প্রত্যেকটা ঋতুতে প্রত্যেকটা কালে আমাদের মধ্যে আবির্ভূত হয়ে থাকেন। আজকে বিভিন্ন অনুষ্ঠানের মধ্য দিয়ে আমাদের ছাত্ররা, এই প্রণব ছাত্রাবাসের ছাত্ররা এই উৎসবটাকে সাজিয়ে তুলেছে। আপনারা সকলে উপভোগ করুন, হৃদয়ঙ্গম করুন, মনন করুন, আমাদের খুব ভালো লাগবে। ঠাকুরের আশীর্বাদ সকলের শিরে বর্ষিত হোক, সর্বোপরি মায়ের আশীর্বাদ সকলের শিরে বর্ষিত হোক। সকলকে ধন্যবাদ, শুভেচ্ছা। পূজনীয় স্বামী অরিন্দমানন্দজিকে প্রণাম এবং স্বামী দিগম্বরানন্দজি এবং স্বামী বিক্রমানন্দজিকে আমার সশ্রদ্ধ স্নেহ ভালোবাসা। আজ এই প্রণব ছাত্রাবাসের যে প্রতি বছরের ন্যায় মায়ের যে পুজো হয়, মা সরস্বতী পুজো হয়, সেটা আমাদের সকলের কাছে খুবই শ্রদ্ধার এবং মায়ের কাছে সমর্পণ এক পুজো। আমরা সকলে এসে অবাল বৃদ্ধ বনিতা সকলেই মা সরস্বতীর আরাধ্য দেবী আমাদের কাছে, সে ছোট থেকে বৃদ্ধ বয়স পর্যন্ত। আর এই মঞ্চে যে চারজন স্বামী দেখতে পাচ্ছেন, সকলেই যত সামান্য হোক অল্প হোক সকলেই গুণী শিল্পী। একজন ক্লাসিক্যাল সঙ্গীত, দুজন ক্লাসিক্যাল সঙ্গীত করছেন, একজন এমনি সঙ্গীত করছেন, একজন যন্ত্র সঙ্গীত করছেন। তো এই জন্য আমাদের কাছে আরও আকর্ষণীয় যে ছাত্ররা এই সমস্ত অনুষ্ঠানগুলো করছেন। আমাকে অনেকদিন আগে বলেছিল অঙ্কুশ মহারাজ কিছু বাজাতে, কিন্তু যেহেতু আমি সেরকম চর্চা কিছু করিনি, আর কুম্ভ মেলা চলে গেছিলাম, তো এইটুকু বলতে পারি এর পরের বছরে আমি আমার যতটুকু পারবো আমি আমার অনুষ্ঠান যত সামান্য 10 মিনিট হলেও আমি রাখার চেষ্টা করবো। এটা আমার ছাত্রাবাসের, আমার সংঘের ছাত্রাবাসের কাছে আমার একটু বাজাতে কিছু ইচ্ছে করে, কিন্তু সেইভাবে এবার কিছু প্রিপারেশন নিয়ে আসেন, যেহেতু কুম্ভ মেলা চলে গেছিলাম। তো তোমাদের সকলেই অনুষ্ঠানগুলো ভালোভাবে পরিপূর্ণভাবে হয়ে উঠুক, ঠাকুরের কাছে এই প্রার্থনা করি। আর সকলের জীবন শান্তি ও মঙ্গলময় হোক এই বলে রাখছে। প্রণাম। শ্রী শ্রী গুরুজি মহারাজ কি জয়। আচার্য রূপং প্রণবং ভজামি। মঞ্চে উপস্থিত সকল পূজনীয় বরেণ্য সন্ন্যাসী স্বামীজি বৃন্দকে আমার সশ্রদ্ধ প্রণাম। আমার সম্মুখে যারা আছেন সকল ভক্তবৃন্দ, ছাত্রবৃন্দ, সকলকে সশ্রদ্ধ নমস্কার। ভারত সেবাশ্রম সংঘের সংঘ শীর্ষে যিনি দণ্ডায়মান, আমাদের প্রাণ পুরুষ প্রাণারাম শ্রী শ্রী ঠাকুর গুরু মহারাজ, তারই প্রতিষ্ঠিত এই প্রণব ছাত্রাবাস আজ থেকে প্রায় 80 বৎসর আগে এই ছাত্রাবাসের প্রতিষ্ঠা। সেই হিসেবে দেখতে গেলে পুজোটিও প্রায় 80 বছরের কাছাকাছি। আমরা এখন সন্ন্যাসীকুলের মধ্যে অনেক কনিষ্ঠ। এই মঞ্চে হয়তো অনেক বড় বড় সন্ন্যাসীরা উপস্থিত থেকেছেন, আশীর্বচন দিয়েছেন। আমরা আশীর্বচন দিতে পারি না, তবে আপনাদের প্রত্যেকের জন্য প্রার্থনা করতে পারি। আপনাদের প্রত্যেকের কল্যাণ হোক, প্রত্যেকের মঙ্গল হোক, শ্রী শ্রী ঠাকুরের মহা আশীর্বাদ আপনাদের শিরে বর্ষিত হোক। ভারত সেবাশ্রম সংঘের কাজ সেবার মাধ্যমে যেমন প্রস্ফুটিত হয়, তার মূল কাজ হচ্ছে ভারতীয় দর্শন, কৃষ্টি, আধ্যাত্মিকতা, ভারতীয় সংস্কৃতিকে ধারক বাহক পালক রূপে ধরে চলা এবং মানুষের প্রাণে সেই ভাব প্রবাহকে বইয়ে দেওয়া। কারণ বর্তমান যুগে দাঁড়িয়ে আমরা নিজেদের ভারতীয় কম, ইন্ডিয়ান বেশি বলি। তাই সেই ভাব থেকে যদি আমরা বেরিয়ে আসতে না পারি, তাহলে অদূর ভবিষ্যতে আমাদের অস্তিত্ব রক্ষা সংকটাপন্ন পরিস্থিতি। এখন প্রণব ছাত্রাবাসের ছাত্ররা কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান আপনাদের সামনে করবে।
এই অনুষ্ঠানগুলি শুধুমাত্রই অনুষ্ঠান নয়, এই অনুষ্ঠানের মাধ্যম দিয়ে আমরা ভারত সেবাশ্রম সংঘ তথা ভারতবর্ষের ঐতিহ্য ভাবধারাকে ফুটিয়ে তোলার চেষ্টা করছি, অর্থাৎ ছাত্ররা করছে। ছাত্ররা প্রায় 1-1.5 মাস ধরে বিভিন্ন প্রকার সেবা কার্যের সঙ্গে জড়িত থেকে পূজার জোগাড়জান্তি করে 2-1 বার রিহার্সাল দিয়ে এই প্রোগ্রামগুলো করেছে। তাই তাদের কেউ, এখানে তো এরা প্রফেশনাল শিল্পী নয়, এরা কেউ সবাই অ্যামেচার, কেউ প্রফেশনাল নয়। তাই চেষ্টা করবে আপনারা ভুল ত্রুটি মার্জনা করে প্রত্যেকের প্রোগ্রামটি দেখবেন। সকলের মঙ্গল কল্যাণ কামনা করছি। পুনর্বার মা সরস্বতী এবং ভগবান আচার্য দেবের আশীর্বাদ আপনাদের সকলের শিরে বর্ষিত হোক। সরস্বতী পূজা সরস্বতীর পূজা, অর্থাৎ জ্ঞান প্রবাহিত যেখানে হয়ে চলেছে, সেই প্রবাহমানা জ্ঞান আমাদের সকলের মধ্যে মায়ের কৃপায়, গুরু মহারাজের কৃপা দৃষ্টিতে আমাদের মধ্যে প্রবাহিত হোক, সেই প্রার্থনা করি। ওম শান্তি শান্তি শান্তি। ছাত্রদের এই প্রচেষ্টার জন্য একটা জোরে হাততালি। স্বামীজিকে অসংখ্য ধন্যবাদ। আমাদের এই মঞ্চে প্রদীপ প্রজ্বলনের জন্য এসেছিলেন স্বামীজিদের আশীর্বাদ বচনের পর শুরু হয়েছিল বিচিত্রা অনুষ্ঠান, এবং এর মধ্যে নাচ ছিল, আবৃত্তি ছিল, গান ছিল, এবং সর্বশেষ নাটক দিয়ে এই বিচিত্রা অনুষ্ঠানের সমাপ্তি টানা হয়েছিল। এরপরেই আমরা চলে যাব হচ্ছে মায়ের পুজো আরতিতে। আর মায়ের যে সন্ধ্যা আরতি হয় সেইটা প্রায় রাত্রি 10টা হবে, তখন সেই সন্ধ্যা আরতি হয়েছিল। অবশ্যই তোমাদের সঙ্গে সেটাও শেয়ার করব। অ্যাকচুয়ালি ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে বলে সব কিছু পার্ট তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। লাস্টে মায়ের পুজো আরতি দিয়েই আমি এই ব্লগের সমাপ্তি করব। তো অবশ্যই তোমরা সময় থাকো আর ব্লগটিকে এনজয় করো। আপনাদেরকে বলেছিলাম ব্লগের প্রথমে যে আমি রাত্রিকালীন যে ভিউটা আছে সেটা তোমাদের কাছে আমি পরের দিকে তুলে ধরবো। তো এটা হচ্ছে রাত্রিকালীনের ভিউ, আর হচ্ছে যখন সবাই আর কি নাচ গান এগুলো দেখছে, তো সেই ফাঁকে এসে আমি কিছুক্ষণের জন্য এসে আমি এই ভিউটা তুলে নিয়েছি। একটা খুব সুন্দর বাতাবরণ তৈরি করেছিল। অ্যাকচুয়ালি কী বলতো, যে আমাদের হিন্দুদের না প্রত্যেকটা জিনিস সত্য, আর যাহা সত্য তাহাই সুন্দর। তো মনে হচ্ছে মা স্বয়ং ওখানে বিরাজ করছেন। তো অবশ্যই ব্লগটা তোমাদের কেমন লাগছে অবশ্যই নিচে কমেন্টস করে জানিও। আর ভিডিওটিকে ভালো লাগলে পরে লাইক করে দিও, শেয়ার করে দিও, এবং চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও। তো চলো সঙ্গে থাকো। এরপরে নাটকে আসছি আমরা। নাটক শেষে তারপরে হচ্ছে মায়ের পুজো আরতি। দেখছি বেড আছে কিনা, আমার বেড আছে কিনা, আর তাছাড়া যে ওষুধ কোম্পানিগুলি থেকে আমরা সারা বছর এত কিছু পেয়ে থাকি, তাদের ওই ওষুধের কম্পোজিশন পেশেন্টের সাথে ম্যাচ করছে কিনা, এইসব দেখে তবেই তো বোঝা যাবে
যে পেশেন্টকে বাঁচানো সম্ভব না অসম্ভব? ডাক্তারবাবু দেখুন না, যদি আপনি কিছু করতে পারেন। আমি কি করব? দেখুন, আমি একজন ডাক্তার, আলু পটল ওলানো, যে যেখানে সেখানে মাল মেপে বিক্রি করে দিলাম আর হয়ে গেল যত সব। হতে পারেনি জানো, আমিও মানুষ, তাই তো কাজে সকালবেলা তোমার সঙ্গে দেখা করতে ছুটতে ছুটতে এসেছি। আমি তোমায় ছাড়া বাঁচবো না জানো। এমন বলে না মানুষ, আমাদের ভালোবাসার জন্য আমাদেরকে বাঁচতে হবে। আমাদের ভালোবাসা চির অমর হয়ে থাকবে। আজকাল সব ঝগড়া মারামারি অশান্তির কথা বলে, এরা ভালোবাসার কথা বলছে, মানুষের বাঁচার কথা বলছে। এরা নিশ্চয় ওই মানুষটারই বাঁচাবে। ও ছেলে মেয়ে শুনছো? ও ছেলে মেয়ে, আমাদের কিছু বলছেন আঙ্কেল? তোমাদের ভালোবাসা দেখি না আমার খুব ভালো লেগেছে। তোমরা মানুষেরই খুব ভালোবাসো, তাই না? এমনও তো হতে পারে যে এই গর্তে পড়ে যায়নি, প্রেমে আঘাত খেয়ে এই গর্তে ঝাঁপ দিয়েছে। যারা প্রকৃত ভালোবাসি তারা কখনো মরে যাওয়ার কথা ভাবতেই পারে না। কি বলছো মানুষ? আমাদের ভালোবাসার জন্য বাঁচতে হবে। যারা ভালোবাসে তারা নিজের জীবন দিয়েও ভালোবাসাকে অমর করে রাখে। আমার জানা আছে, শুধু গান গল্প দিয়ে ভালোবাসা। আজ অব্দি কটা গিফট দিয়েছো আমার? কোনো বড় রেস্টুরেন্টে নিয়ে গেছো? কি বলছো মানুষ? তোমার কাছে ভালোবাসা মানে শুধু এগুলো না, ভালোবাসা মানে ন্যাকামো যা তুমি করো। ঝগড়া বন্ধ করো, মানুষটাই তো এখান থেকে তুলতে হবে। এসো আমার সঙ্গে। সরো তো, আমরা ঝগড়া করবো না, মারামারি করতে পার্সোনাল ব্যাপার। আপনি কেন ইন্টারফেয়ার করছেন? এই দাঁড়ান তো, আমাদের ভালোবাসাটা না ওই গর্তে পড়ে গেছে। আগে ওই গর্তটা থেকে ভালোবাসা থেকে টেনে তুলি, তারপরে ভাবছি। শোনো, ওটাকে আর টেনে তোলা যাবে না। তোমার ভালোবাসা তোমারই মতো, এই পুয়ার ব্যাগ। আমি কুয়ার ব্যাগ? এরপরেও তুমি আশা করো যে আমাদের সম্পর্কটা থাকবে? কে চাইছে রাখতে? বেকআপ, বেকআপ, বেকআপ। আমার সাথে ওই মানুষের কিসির সম্পর্ক? আমার কেন এত কষ্ট হচ্ছে? এটাই বুঝি মানুষের সাথে মানুষের সম্পর্ক। মানুষ কি হয়েছে নাকি শুনি? বলি সপ্তাহ সপ্তাহ এত কিসের দরকার পড়লো যে আমাকে ডেকে আনলেন? একটা ইনচার্জ আর কেয়ারটেকার মেলে একটা পার্ক দেখাশোনা করতে পারছেন না? আগে গর্ত স্যার। মানে এই আপনি কি সপ্তাহ সপ্তাহ আমাকে গর্ত করে ডেকে আনলেন নাকি? না না স্যার, গভীর গর্ত স্যার, ভিতরে কিচ্ছু দেখা যাচ্ছে না। আরে মশাই, ওটা তো পাইপ বসানোর জন্য খোলা হয়েছে, গভীর তো হবেই। তাহলে আপনার কি? আগে ওই গর্তের মধ্যে একজন মানুষ পড়ে গেছে। গর্তের মধ্যে মানুষ? তারই তো বাঁচানোর ব্যবস্থা করতে হবে। আগে নিজে বাঁচুন, তারপর ওনাকে বাঁচাবেন। এই পার্কে কোনো ব্যাটিবল হলে এই আমার আর আপনার দুজনই চাপ, তখন বুঝবেন। দেখুন, আমার দ্বারা বাঁচানো সম্ভব হবে না। সমস্যাটা কোথায় স্যার? আচ্ছা, মানুষটা কোন গর্তে পড়েছে বলুন তো? এই গর্তে স্যার। এটা কিসের জন্য ঘোরা হয়েছে? ওই জলের পাইপ বসানোর জন্য। আমরা এদের
উদ্যান বিভাগে কিছু করার নেই, যা করবে ওই জল বিভাগে। খালি খালি মানুষটার কি হবে স্যার? দেখুন, আপনি ব্যস্ত হবেন না, ওদের জন্য আমাদের ডিপার্টমেন্টের বদনাম হবে আর আমরা ছেড়ে দেবো? দরকার পড়লে ওদের কাজ আমি বন্ধ করেই ছাড়ব। আর আপনি যদি বলেন তাহলে গর্তের মুখটা ভালো করে হাঁড়ি চাপা দিয়ে সুন্দর সুন্দর চারা দেখতে বেশ ভালো লাগবে। হ্যাঁ, আসি। তোমার নেতা আমার নেতা দাদা ভগবানা। এত কাজের মধ্যেও আমাদের সকলের প্রিয় দাদা, সকলের প্রিয় নেতা ভগবাদা আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। আমরা এখন ভগবাদার কাছে তার মূল্যবান বক্তব্য শুনে নেব। নমস্কার, আপনারা সবাই শুনতে পাচ্ছেন? সবাই ভালো আছেন তো? উপস্থিত সমস্ত ভাই বোন, আমার বয়সের সাথে আমার প্রণাম, অভিনন্দন। আপনাদের সেবা করা আমার একমাত্র কাজ। আপনাদের জন্য আমরা সারাক্ষণ আছি। আপনাদের কারো কোনো প্রবলেম হলে আমাদের বলবে। মানুষের জন্য কাজ করতে চায়, এরা এরা নিশ্চয় ওই মানুষটারই বাঁচাবে। ও নেতা বাবু, নেতা বাবু, আগে আমাদের বড় বিপদ হয়ে গেছে। আগে আপনাকে সাহায্য করতে হবে। সাধারণ মানুষের সেবা করা আমাদের পার্টির একমাত্র কাজ। আপনি বলুন কি বিপদ? বিরোধীদের মধ্যে ভয় পাবেন না, নির্ভয়ে বলুন কি সাহায্য করতে হবে। আগে ওই জলের পাইপ বসানোর জন্য একটা গভীর গর্ত করা হয়েছিল। আরে হ্যাঁ, আমি তো এখানকার কাউন্সিলর, ওটা আমার উদ্যোগেই হয়েছে। আপনি সমস্যাটা বলুন। আগে ওই গর্তই তো সমস্যা গো। সমস্যা? সাধারণ মানুষের জলের সমস্যা মেটানোর জন্য জলের গর্ত করা হয়েছে, আপনি এটাকে সমস্যা বলছেন? এটা কে রে? কি বলতে চাইছেন আপনি? ওই সকাল সকাল কি করছেন নাকি দাদা? না, ওই গর্তের মধ্যে একজন মানুষ। না না না, একজন নয়, এখানে অনেক মানুষ জল পাবে। আগে আগে ওই গর্তের মধ্যে একজন মানুষ পড়ে গেছে গো। পড়ে গেছেন? আপনি কি করে বুঝলেন? নাকি কেউ ফেলে দিয়েছে? সেসব আমি কিছু জানি না। মানুষটাকে তো বাঁচাতে হবে। আগে দেখতে হবে লোকটা কোন পার্টি, আমাদের না ওদের, তারপরে আগে আগে আমাদের পার্টি। আপনাদের দলে আপনারা আবার কোন দল? আরে ওই মানুষের দল। এই মানুষের দল? সেটা আবার কোন দল দাদা? আরে কত ছয় না বুঝবি না, মানুষের দল রে কত, মানুষের দল। মানুষ 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 মানে আমরা রে। এই বিষয়টাকে না পুরো রাজনৈতিক ভাবে কাজে লাগাতে হবে। সকালবেলা মিছিল, মোড়ে মোড়ে স্ট্রিট কর্নার, আর বিকালে না বড় বড় ব্যানার করে পুরো পার্কটাকে পুরো একদম মুড়ে দিবি। চল চল, অনেক দেরি হয়ে গেল। কিন্তু দাদা, লোকটা ওদের দলের না আমাদের দলের, সেটা আমরা বোঝা গেল। আরে তাতে কিছু যায় আসবে না। কিন্তু দাদা, দেখতে কি লেখা হবে, তারপরে বিজে কি স্লোগান হবে, কিছু তো বুঝতে পারছি না। আরে শোন শোন শোন, যদি লোকটা আমাদের পার্টির হয় তাহলে স্লোগান হবে কি জানিস? বিরোধীদের চক্রান্তে আমাদের পার্টির সমাজকর্মী খুন। আর লোকটা যদি ওদের দলের হয় তাহলে লেখা হবে জনরসে দুষ্কৃতি মুক্ত হলো আমাদের এই সমাজ। চল চল, অনেক দেরি হয়ে যাচ্ছে। চলে যাবে মানুষটারই না তুলে চলে যাবে। চিরকাল সৎ পার্টি কর্মীরা এভাবে আত্মবলিদান দিয়ে আসছে। তাছাড়া লোকটা ওদের না আমাদের, এটা তো এখনো জানা গেল না। যে দলেরই হোক, মানুষ তো। আগে দেখুন ব্যক্তি না আগে মানুষ, আগে পার্টি। আপনি ভাবুন, আমরা গেলাম। তোমার নেতা আমার নেতা পাড়া দাদা ভগবাদা। কাজের মানুষ, কাজের মানুষ, মনের মানুষ ভগবাদা। সত্য থেকে আপনারা দেখছেন সত্যি টিভি। আমি অর্ণব্রত, ক্যামেরাম্যান ভ্রাম্যমান পরশু। ও কার্তিক দা, আরে সিঙ্গেলের প্রবলেম হচ্ছে তো, অভিযানটা সামনে আনা যায় না? এই চল, আমাদের পিছনে রয়েছে এক গভীর গর্ত। এই গর্তে পড়ে আছেন একজন মানুষ। হ্যাঁ, মানুষ। কি তার পরিচয়?
আর কিভাবে গেলেন তিনি এই গর্তে? অসাবধানতা, অসুস্থতা নাকি চক্রান্ত? আর এই গর্তের পাশে বসে থাকা ওই মানুষটি বা আমাদের আন্তঃপদস্থে উঠে চলে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। জানতে হলে চোখ রাখুন আমাদেরই চ্যানেল। আজ সারা রাত এটাই দেখি কথাই নেই। আগামী 3 দিন আমাদের চ্যানেলে টিআরপি সবার উপরে নাশকতা নিয়ে আমরা পেয়ে গেছি এক চাঞ্চল্যকর দোষীকে। আপনারা দেখছেন সত্যি এই গর্তে পড়ে আছেন একজন মানুষ। হ্যাঁ, মানুষ। আর এবং এই গর্তের পাশে যে দোষী নামে যে প্রত্যক্ষদর্শী আছেন, এই যে প্রত্যক্ষদর্শী কি তার পরিচয়? কি দেখেছেন আপনি? আমি এই পার্কিং কেয়ারটেকার। রোজকার সকালের মতো আজকে উঠলে হাঁটি দিয়েছে, আওয়াজ পাই একটা মানুষের আওয়াজ। মানুষের আওয়াজ? তিনি কিছু বলেছিলেন? শুধু বাঁচাও বাঁচাও বলেছিল। শুনলেন আপনারা? মানুষকে বাঁচতে চায়, আপনাদের কানেও কি পৌঁছাচ্ছে এই বিপদগ্রস্ত মানুষদের আত্মচিৎকার? যদি পৌঁছায় তাহলে এই, এবং যদি না পৌঁছায় তাহলে টাইপ করে আমাদের স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নম্বরে পাঠিয়ে দিন। এবার আমরা চলি। কাল সকালে আবার আসবো। চলে যাবে মানুষটারই নাতুলি চলে যাবে। বাঁচাতে চান না ওই মানুষটাকে আপনারা? দেখুন, ওই মানুষটাকে বাঁচানো আমাদের কাজ না। আমরা হলাম সংবাদ মাধ্যম। আমরা সত্যিটাকে সবার সামনে তুলে ধরি, কিন্তু নিজেরা কিছু করি না। তাতে নিরপেক্ষতা নষ্ট হয়, বুঝলেন? পরীক্ষা করতে হবে। আমার না, ওই গর্তে পড়ে থাকা একজন মানুষই। আমি ওকে ওই বেরিয়ে আসতে বলবো, পরীক্ষা করে দিচ্ছি। ওই গর্তের মধ্যে তো মানুষটি আটকে আছে, তার বেরিবার ক্ষমতা নাই। তুলে আনো, ওই জন্যই তো এত কাণ্ড। ওই মানুষটির স্বাস্থ্য রিপোর্ট না দিলি তোলা যাবে না। আর ওই জন্যই তো জলবাবু আপনাকে পাঠিয়েছে। আমার নিজের স্বাস্থ্যই ভালো নেই, আমি আবার করব অন্যের স্বাস্থ্য পরীক্ষা। আবার ওই স্বাস্থ্য দপ্তর ও তো এই করতে ঘুরে আছে। ও আবার ওই করতে পড়া মানুষের স্বাস্থ্য পরীক্ষা। তাহলে কি হবে স্যার? ওই মানুষের ফিট সার্টিফিকেট না দিলি তো তার তোলা যাবে না। আরে মানুষটা মৃত না জীবিত তার ঠিক নেই, সে আবার ফিট সার্টিফিকেট আবার ও নিজেই পড়েছি, ফেলে দিয়েছে। সেসব কিছুই তো এখন সব ওই পুলিশই কেস আছে, সব ওই আইনি জটিলতা আছি। হ্যাঁ, ওকে আমি ওই আইনি বিভাগে রেফার করলাম। হ্যাঁ, আইনি বিভাগে। তাহলে কি মানুষটারই বাঁচানো যাবে না? বাচ্চা মনে এখন নির্ভর করছে ওই আইনি বিভাগের। তারপর নিজেরাই কেস খেয়ে যেতে পারে। এখন আমার নিজের স্বাস্থ্য ভালো করতে হবে, বুঝলেন?
আমি গিয়ে তাদের একবার ডেকে আনি। আমার একার পক্ষে তো তোমার ওখান থেকে তোলা সম্ভব নয় গো, সম্ভব না। ভগবান, ভগবান তুমি কোথায় ভগবান? ওই একবার দেখো ভগবান। এই যে ভগবান আপনাকে পাঠিয়েছে? হ্যাঁ হ্যাঁ, ওই এলাকার লোকাল কাউন্সিলর ভগবান ভদ্র, মানে ওই ভগাদা। উনি তালি ভালো মানুষ, ওই মানুষটার বাঁচানোর জন্য আপনাকে পাঠিয়েছে। হ্যাঁ হ্যাঁ, আপনি শুনুন তো। ভাবছি এই জায়গাটা একটা ছোট্ট করে স্টেজ বানাবো, ওই পাশের গ্যাংটিতে বসার জায়গা থাকবে। আর কোথায় করা যায়? ওখানে অন্য কিছু এই জায়গাটা একটা মিডিয়া বক্স বানাবো, ওই লোকেরা এসে একটু কাজ চাবে। আর ওরা কিন্তু শোনে একটু, এই ভিআইপিরা তো আসবে, তো ওরা গাড়িটাকে নিয়ে আসবে, ওই দিকটা একটু পার্কিং এর ব্যবস্থা করবে। ওকে দাদা। আর টাকা ছাড়া কোনো এন্ট্রি নেবে না। ঠিক আছে দাদা, টাকা ছাড়া নয়। আর ওই মাঠের মধ্যে অনেক লোকজন হবে, ওই হাঁটবে বুঝবে, তাই কি না এই সাইডটা একটা টেম্পোরারি পে অ্যান্ড ইউজ টয়লেট বানিয়ে দিচ্ছি। ঠিক আছে দাদা। আর বুঝলি সেই কথা, টাকা ছাড়া নো এন্ট্রি। আর এই জায়গাটা পেয়ে গেছি, এই সামনে একটা লম্বা করে খাবারের স্টল বসাবো। এই ধরুন চাউমিন, চিলি চিকেন, রোল, বিরিয়ানি এগুলো তো থাকবেই। আর ওই বাচ্চাদের জন্য বেলুন, লজেন্স, বাদাম এগুলো তো ওই ওরা ঘুরে 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 বিক্রি করবে। আর কাকা এমনিতে একটু গরমের দিন এটা লস্যি স্টল যদি দেয় কেমন হবে বলুন তো? আপনি এসব কি বলছেন? আমি তো কিছু বুঝতে পারছি না তো। এসব তো মেলা টেলা লাগালে হয়। এই তো কাকা ঠিক করেছেন, আজ সকালে তো এখানে মেলা হবে, মেলাই তো হবে। মেলা হবে? তাহলে তাহলে আসেন না বাবু, মেলা লাগার আগে ওই মানুষটারই ওখান থেকে তুলে আনি। যার জন্য মেলা লাগবে তো তাকেই তুলে ফেলবেন, এটা কোনো কিছু হলো? ওকে যদি তুলে ফেলবেন তো এতগুলো মানুষ বসে আছে, তো তাকে দেখতে আসবে। আচ্ছা কাকা, একটা কথা বলবো, লোকটা ঠিক কতটা নিচে আছে বলুন তো? যদি 30 ফুট হয় কাকা, যদি লাগবে মনে হয়, আর যদি 50 ফুট হয় ভাবছেন 3 দিন লাগবে। আর যদি 80 ফুট হয় কি ভাবছেন আপনারা কতদিন লাগবে বলতে পারবেন? 8 দিন লাগবে। ব্যবসা রাখতে হবে, ভেবেছেন সেই লেভেলের ব্যবসা হবে। সত্যি করে বলেন তো, আপনি কে? আসেন না বাবু, মানুষটারই ওখান থেকে তুলে আনি। আরে ভুল মশাই, সেই এক কথা বারবার এগুলো মানে না বলুন তো? আপনি না কাকা ওই একটা লোকের পেছনে পড়ে আছেন, আর এই একটা লোকের জন্য এতগুলো লোক ওই ব্যবসা করে খাবে সেটা একবারও ভাবছেন না। আর ওই লোক তোলার কথা ওটা পরে দেখা যাবে,
মেলা লাগলো, তারপর তুলাস কথা খাওয়া দাওয়া। আর এরপরেও যদি লোকটা বেঁচে মানে যদি বেঁচে থাকে তো তুলো তা মানা করেছে কে বলুন? কিন্তু কিন্তু মানুষটা হ্যালো, হ্যাঁ বলছি না, আরে তোমার ডেকোরেটের মালপত্র পড়ছে না, এখানে মেলা লাগবে, সব কিছু ঠিক হয়ে গেছে। হ্যাঁ দাদা, ঠিক আছে, এই লোনের মনের মধ্যে লোনটিকে লাগাতে বলো, আমি যাচ্ছি। চল চল, সময় হয়ে গেছে, চল। আইনের চোখে সব মানুষের অধিকার সমান, তাই একজন বিপদগ্রস্ত অসহায় মানুষের নিরাপত্তা প্রকৃত শত্রু ঘাটনের জন্যই নির্দেশ। বাইকের ঘোষণা শুনতে পাননি নাকি? পার্কে এখন সাধারণ মানুষের প্রবেশ নিষেধ আছে। আমি এই পার্কিং কেয়ারটেকার, আমি তো ওই মানুষটাকে দেখেছি, মানে ওই মানুষটার আওয়াজ শুনেছি। মানে আপনি উইটনেস বা ক্রাইম সাসপেক্ট, মানে মানে ওই প্রত্যক্ষদর্শী বা সন্দেহকারী, তদন্ত কিন্তু আপনিও বেঁচে যেতে পারেন। সেটা হিসেবে আপনি চিন্তা করবেন, ওর বুকের ভিতর দিয়ে সব কথা বার করার দায়িত্ব আমার। দরকার হলে ওর বুকের ভিতর দিয়ে সব কথা বার করা। এই স্যার বলছি, স্যার এই গর্তে ডুবুরি নামানো যায় না? তাহলে মানুষটারই বাঁচানো যেত। দেখুন, সে ডুবুরি আসবে, দমকল আসবে নাকি সেনাবাহিনী, সেটা আমি নির্দেশ করছি ওই কোর্টের অর্ডারের উপর। স্যার এখন বেরিয়ে যাচ্ছি, আপাতত যা বুঝতে পারছি এখনো তো কয়েকদিন লাগবে। স্যার এই বাড়ি থেকে বিছানা বালিশের কেমন টানলে কেমন হয়? দেরি হবে? দেরি হবে কেন স্যার? যে আইনের ওপরে আমাদের এত ভরসা, তারাই তো চলে যাচ্ছে, তালি দেরি হবে কেন? আরে দেখুন, ব্যাপারটা আমাদের হাতে থাকলে সবাই কিছু নিয়ে সাইডে দিতাম। কিন্তু বিষয়টা এখন কোর্টের এখতিয়ারে, ওই কোর্টের অর্ডার না ছাড়া তো আমরা ঠুটো জগন্নাথ বলুন। কোর্টের অর্ডার কবে হবে স্যার? আরে পর অর্ডার দিয়েছিল তোলার জন্য, কিন্তু ওই হাইকোর্টের স্থগিতাদেশ। স্থগিতাদেশ মানে? স্থগিতাদেশ মানে থেমে থাকা। আরে বিরোধীদের পাল্টা মামলা এখন হাইকোর্টে চলছে। আরে সিট না সিবিআই, এ নিয়ে তো লড়াই। এ হাইকোর্টে মিটবে না, ওই সুপ্রিম কোর্টে যাবে। স্যার এখন যা বুঝতে পারছি আপাতত তো 3-4 দিন লাগবে। তাই ভাবছি স্যার বাড়ি থেকে বিছানার বালিশটা নিয়ে আসছি স্যার। আসি স্যার। যাই, আমি ওই পার্কের ওই দিকটা রাউন্ড মেরে আসি। আপনি চলুন, বলতে কালে কিন্তু আপনি জীবনে যাবেন না, তাহলে কিন্তু আপনাকে অ্যারেস্ট করবো। স্থগিতাদেশ মানে থেমে থাকা? না, থেমে থাকলে তো ওই মানুষটার আর বাঁচানো যাবে না, যাবে না।
সাংবাদিক নাকি সত্যিটাকে সবার সামনে তুলি ধরে, কিন্তু আজ সবাই শুধু নিজের স্বার্থ নিয়ে ব্যস্ত। আর শেষ আশা ওই আইনের উপর, সেই আইনও মানুষের নিয়ে ছেলে খেলা করছে। তাহলে তো আর কোনো আশাই বাকি থাকে না, কোনো আশাই বাকি থাকে না। কিন্তু ওই মানুষটারই তো বাঁচতে হবে। মানুষ বাঁচতে হবে, মানুষ বাঁচতে হবে। এখনো অনেক লোক আছে যারা তোমাকে বাঁচাবে, মানুষ বাঁচাবে। এখনো অনেক লোক আছে। ওই দেখো মানুষ, এখনো তোমার বাঁচাতে কত লোক আসছে। মানুষ দেখো, তোমার ঠিক বাঁচাবে মানুষ। ওই দেখো মানুষ, কত লোক আসছে। ওই দেখো মানুষ। আমি দর্শকদের কাছে এটাই অনুরোধ রাখবো যে তোমরা এই ব্লগটা শেষ পর্যন্ত দেখবে এবং শেষে যে নাটকটি পরিবেশন করা হয়েছে, তো এই নাটক থেকে তোমরা কি বুঝলে, জীবনের গুরুত্ব এবং আমাদের মানুষ হয়ে আসার কী লক্ষ্য, অবশ্যই নিজে কমেন্টস করে জানাবে। আর তারপরে আমি চলে আসছি পুজো আরম্ভ।
সবাই